কেমিস্ট্রি ফার্স্ট পেপারের গুণগত রসায়ন অধ্যায়টার পার্ট 1 অংশটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। পার্ট 1 অংশটাতে আজকে পরমাণু, পরমাণুর মূল কণিকা, আইসোটোপ, আইসোটোন এবং আইসোবার এবং তার সাথে যৌগমূলকের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা এবং ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সংখ্যা কিভাবে বের করা যায় এবং এটার সাথে একাধিক অণুর ক্ষেত্রে কিভাবে আমরা নিউট্রন সংখ্যা বের করা যায় সেই জিনিসগুলো শিখব। প্রথমত আমরা পরমাণু সম্পর্কে একটু জানি। পরমাণু কি? মৌলিক পদার্থের একটা ক্ষুদ্রতম কণা হচ্ছে পরমাণু, যাদের স্বাধীন কোনো অস্তিত্ব নাই, তবে ক্ষুদ্রতম একক রূপে রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করতে পারে। তাহলে আমি যদি তার বৈশিষ্ট্যগুলো লিখি, ফার্স্ট বৈশিষ্ট্য হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। 2 নাম্বার হচ্ছে তাদের কোনো স্বাধীন অস্তিত্ব নেই। 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তবে তারা ক্ষুদ্রতম একক রূপে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। পরমাণুর এই তিনটাই হচ্ছে মোটামুটি বৈশিষ্ট্য। এবার আমরা পরমাণুর মধ্যে পরমাণুর মূল কণিকা সম্পর্কে জানবো, অর্থাৎ পরমাণুকে ভাঙলে অতি ক্ষুদ্র ক্ষুদ্র যে কণাগুলো আমরা পাবো সেটাই হচ্ছে পরমাণুর মূল কণিকা। পরমাণুর মূল কণিকা 3 ধরনের হয়, একটি স্থায়ী কণিকা, একটি অস্থায়ী কণিকা, আরেকটা হচ্ছে কম্পোজিট কণিকা। একটা স্থায়ী কণিকা, একটা অস্থায়ী কণিকা এবং একটা হচ্ছে কম্পোজিট কণিকা। এখন স্থায়ী কণিকা সম্পর্কে আমরা একটু জানবো। তোমরা এই যাবত পর্যন্ত 3 ধরনের পরমাণুর মডেল জেনে আসছো। এই 3 ধরনের পরমাণুর মডেলের বেসিক কথা হচ্ছে পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকবে এবং নিউক্লিয়াসের মধ্যে কি থাকবে? প্রোটন থাকবে এবং প্রোটনের চারপাশে বিভিন্ন অরবিটাল গুলোতে থাকবে ইলেকট্রন। অর্থাৎ প্রোটন আর ইলেকট্রন ছাড়া আমরা আরেকটা কণা সম্পর্কে জানি, সেটা হচ্ছে নিউট্রন। এই 3টা কণাকে একসাথে আমরা স্থায়ী কণা বলতে পারবো, অর্থাৎ তাদেরকে আমরা কি কণা বলতে পারবো? স্থায়ী কণা। ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এই 3টা কণাকে আমরা বলবো স্থায়ী কণা। এবং এই 3টা কণার প্রতীক সম্পর্কে আমাদের একটু জানতে হবে। প্রতীক হচ্ছে, এই 3টা কণার প্রতীক হচ্ছে 0, -1, অর্থাৎ ইলেকট্রনের প্রতীক হচ্ছে এটা, প্রোটনের প্রতীক হচ্ছে এটা, বা আমরা পি দিয়ে প্রকাশ করতে পারবো, এবং নিউট্রনের প্রতীক হচ্ছে এটা। এবার এদের ফাদার সম্পর্কে একটু জানতে হবে, অর্থাৎ ওদের বাবা সম্পর্কে একটু জানতে হবে আমাদের। এদের বাবাকে, ইলেকট্রনের বাবা হচ্ছে জে জে থমসন। সে 1897 সালে সে এই ইলেকট্রনটা আবিষ্কার করে, অর্থাৎ ক্যাথোড রশ্মির উপর পরীক্ষা করতে গিয়ে জে জে থমসন এই ইলেকট্রনটা আবিষ্কার করে। এরপর হচ্ছে প্রোটন আবিষ্কার করে রাদারফোর্ড। তোমরা সবাই জানো 1911 সালে রাদারফোর্ড কি করে? প্রোটন আবিষ্কার করে। এরপরে হচ্ছে নিউট্রন, জেমস চ্যাডউইক। আবার তোমরা জেমস গুরু মনে করিও না, জেমস চ্যাডউইক 1932 সালে, 1932 সালে জেমস চ্যাডউইক। এই 3টাকে একসাথে আমরা বলতে পারবো স্থায়ী কণা। এবার আসি আমরা অস্থায়ী কণা সম্পর্কে একটু জানবো। অস্থায়ী কণা কোনগুলো? অস্থায়ী কণাগুলোর মনে রাখার আমরা একটা শর্টকাট টেকনিক শিখব, সেটা হচ্ছে পিএম না এমপি। এই লাইনটা দিয়ে পিএম না এমপি, পিএম না এমপি, এই লাইনটা দিয়ে আমরা অস্থায়ী কণাগুলো মনে রাখতে পারবো। অর্থাৎ পি দিয়ে আমরা মনে রাখবো পাইওন, এম দিয়ে মনে রাখবো আমরা মিউন, এন দিয়ে আমরা মনে রাখবো নিউট্রিনো, এই দিয়ে আমরা মনে রাখবো অ্যান্টি নিউট্রিনো, এবং এম দিয়ে আমরা মনে রাখবো মেসন, এবং পি দিয়ে মনে রাখবো আমরা পজিট্রন, পি দিয়ে আমরা মনে রাখবো পজিট্রন। এগুলো মোটামুটি নবীর থেকে তোমাদের আসবে, এমসিকিউর ক্ষেত্রে মোটামুটি এইগুলো আসবে। অস্থায়ী কণা কোনগুলো? পাইওন, মিউন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, মেসন, পজিট্রন। অর্থাৎ এই লাইনটা আমরা পিএম না এমপি, এই লাইনটি দিয়ে মনে রাখবো, শর্টকাট টেকনিক দিয়ে মনে রাখবো এটা। এরপর আসি আমরা কম্পোজিট কণিকা। কম্পোজিট কণিকা 2 ধরনের, একটা হচ্ছে আলফা কণা, আর একটা হচ্ছে ডিউটেরন। এই আলফা কণাটাকে ডিহিলিয়াম নিউক্লিয়াস বলা হয়, অর্থাৎ 4 2
ডিহিলিয়াম নিউক্লিয়াস বলা হয় এটাকে। আরেকটা হচ্ছে ডিউটেরাল কণা, ডিউটেরাল কণা, ডিউটেরাল কণা। এতটুকু গেল মোটামুটি পরমাণু এবং পরমাণুর মূল কণিকা সম্পর্কে। এরপরে হচ্ছে আইসোটোপ, আইসোটোন এবং আইসোবার সম্পর্কে জানবো। দেখো এখানে প দিয়ে মনে রাখবো তার প্রোটন সংখ্যা সমান, অর্থাৎ যাদের প্রোটন সংখ্যা সমান এবং ভর সংখ্যা ভিন্ন তাদেরকে আমরা বলবো আইসোটোপ। যেমন হাইড্রোজেনের 3 ধরনের আইসোটোপ থাকে, প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। প্রোটিয়াম, আমরা একটু প্রোটিয়াম সম্পর্কে জানবো। ট্রিটিয়াম, প্রোটিয়াম, ডিউটেরিয়াম এবং কি ট্রিটিয়াম। এবং প্রোটিয়ামকে আমরা কি প্রতীক দ্বারা প্রকাশ করব? এগুলো সবগুলোই হচ্ছে হাইড্রোজেন, এগুলো পরস্পরের কি আইসোটোপ। এবং এদেরকে আমরা মনে রাখবো, দেখো ওদের কি সংখ্যা সমান? প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা আমরা সবসময় কোথায় লিখি? নিচে। প্রোটন সংখ্যা আমরা সবসময় কোথায় লিখি? নিচে। প্রোটন সংখ্যা সমান এবং ভর সংখ্যা কি হবে? ভিন্ন হবে। তাহলে ভিন্ন হলে কি হবে? 1 2 3। এগুলির প্রতীক হচ্ছে এরকম। হাইড্রোজেন, প্রোটিয়ামের প্রতীক এটা, ডিউটেরিয়ামের প্রতীক এটা এবং ট্রিটিয়ামের প্রতীক হচ্ছে এটা। এবার আমরা শিখবো আইসোটোন, যাদের নিউট্রন সংখ্যা সমান। অর্থাৎ নিউট্রন সংখ্যা আমরা কিভাবে বুঝবো সমান? যেমন কার্বন আর নাইট্রোজেনের দিকে যদি আমি তাকাই, কার্বনের পারমাণবিক সংখ্যা এবং আমি ভর সংখ্যা লিখবো 14 6, দন্তান্ন দিয়ে নিউট্রন সংখ্যা সমান। এবং এটা হচ্ছে 16, এটা হচ্ছে 8। দেখো তুমি ভর সংখ্যা থেকে যদি পারমাণবিক সংখ্যাটা বিয়োগ দাও তাহলে পাচ্ছ তুমি নিউট্রন সংখ্যা। অর্থাৎ 14 থেকে 6 বিয়োগ দিলে পাচ্ছ 8। এটাও দেখো 16 থেকে 8 বিয়োগ দিলে পাচ্ছ 8। তাহলে তাদের নিউট্রন সংখ্যাগুলো সমান। সেক্ষেত্রে আমি বলতে পারবো কার্বন এবং নাইট্রোজেন পরস্পরের কি আইসোটোন। এরপরে হচ্ছে আইসোবার। আইসোবার আমরা কিভাবে মনে রাখবো? যাদের ভর সংখ্যা সমান। যেমন আমি যদি লিখি কপার এবং জিঙ্কের ক্ষেত্রে, কপার এবং কি জিঙ্কের, কপার হচ্ছে 64 64 29 30। দেখো তাদের ভর সংখ্যাগুলো কি সমান। উপরে দিয়ে আমরা ভর সংখ্যা বুঝে, ভর সংখ্যা যেহেতু সমান তাদেরকে বলবো আমরা পরস্পরের আইসোবার। এগুলো গেল আইসোটোপ, আইসোটোন এবং আইসোবার শিখা। এরপর হচ্ছে ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা নির্ণয়। দেখো এখানে আমরা কিভাবে ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা নির্ণয় করব। এখানে সোডিয়াম প্লাস আয়নের ক্ষেত্রে এখানে 4 সংখ্যা হচ্ছে +1 এবং 23 হচ্ছে কি সংখ্যা? তার ভর সংখ্যা। 23 তার কি সংখ্যা? ভর সংখ্যা। এবং 11 হচ্ছে তার কি সংখ্যা? প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা হচ্ছে তার 11। এরপরে তার ইলেকট্রন সংখ্যা কত হবে? দেখো ইলেকট্রন সংখ্যা আমরা কিভাবে বের করব? দেখো এখানে +1 দিছে না, সবসময় পজিটিভ থাকলে সেটা আমরা কি করব? পারমাণবিক সংখ্যা থেকে বিয়োগ দিব, অর্থাৎ 11 - 1, সেক্ষেত্রে হবে 10। তার ইলেকট্রন সংখ্যা হচ্ছে কত? 10। এবং তার নিউট্রন সংখ্যা কত হবে? সেম ভাবে 23 থেকে 11 বিয়োগ দিলে আমরা পাবো 22। তার নিউট্রন সংখ্যা হচ্ছে এটা। সেম ভাবে আমরা এটাও বের করতে পারবো। আমি আর না দেখাই, এটা তোমরা বের করতে পারবা। এরপরে হচ্ছে এটা, দেখো একাধিক অণুর ক্ষেত্রে নিউট্রন সংখ্যা কিভাবে বের করবো? একাধিক অণুর ক্ষেত্রে নিউট্রন সংখ্যা। এই অক্সিজেন অণুটার ক্ষেত্রে আমি নিউট্রন সংখ্যা 10টা অণুর 15টা অণুর নিউট্রন সংখ্যা আমরা কিভাবে বের করবো? 15টা অণুর নিউট্রন সংখ্যা। দেখো পারমাণবিক ভর থেকে পারমাণবিক সংখ্যাটা আমি বিয়োগ দিব, 16 বিয়োগ 8। এবং আমার অক্সিজেন আছে কয়টা? এখানে হবে অক্সিজেন আছে আমার 3টা। তাহলে আমি 3 গুণ করব। তাহলে একটি অণুর ক্ষেত্রে আমি নিউট্রন সংখ্যা পাইছি কত? 8 * কত? 3। এবং যদি আমাকে প্রশ্নে বলে দেয় 15টি অণুর ক্ষেত্রে নিউট্রন সংখ্যা কত, তাহলে আমি এটার সাথে জাস্ট 15 গুণ করে দিব এবং তার আনসারটা পাবো 360। সেম ভাবে যদি আমি এটা বের করি সেম নিয়মে, অর্থাৎ 14 থেকে আমি 7 বিয়োগ দিব, যেহেতু আমাকে বলছে নাইট্রোজেন কয়টা? 2টা, 2 গুণ করে দিব। এবং আমাকে যদি বলে 10টি অণুর নাইট্রোজেন অণুর নিউট্রন সংখ্যা কত, তখন আমি জাস্ট এটার সাথে 7 * 2 * কত? 10 গুণ করে দিব এবং পাবো আমি 140টি। এটাও হবে 140টি, নিউট্রন সংখ্যা 140টি। এবার আমরা যৌগমূলকের ক্ষেত্রে কিভাবে ইলেকট্রন সংখ্যা বের করব। যেমন আমাকে যদি বলে সালফেট, আমি এখানে দেখা দিচ্ছি SO4 2-। সালফেট মূলকের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা আমি কিভাবে বের করব? সালফারের পারমাণবিক সংখ্যা হচ্ছে সালফার 16 প্লাস অক্সিজেন হচ্ছে কত? 8 * অক্সিজেন কয়টা আছে? 4টা।
এবং যেহেতু আমি এখানে কি করছি প্লাস যেহেতু ছিল তখন কি করছি বিয়োগ করছি, এখানে যেহেতু মাইনাস আছে ঋণাত্মক মান আছে তখন আমি কি করব যোগ করব। তাহলে এটা করলে আমি কত পাবো 16, 4টা কত 32, 32 সাথে 2 যোগ করলে কত হবে 34, এটা করলে হচ্ছে 50। তাহলে তার ইলেকট্রন সংখ্যা কতটি 50টি। মোটামুটি পার্ট 1টা কমপ্লিট করতে পারবো। এই টপিকগুলো যদি তোমরা মোটামুটি পারো পার্ট 1 কমপ্লিট হবে।